আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল সবাইকে। আজকে আমরা মনোবিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমার একাদশের শিক্ষার্থীদের সাথে প্রথম ক্লাস, এর আগে তোমাদের সাথে ক্লাস হয়নি। তো আজকে আমরা শুরু করব তোমাদের সাথে মনোবিজ্ঞানের একাদশের যে ক্লাস। আমি তোমাদের সাথে আছি। কাজ করছে না কেন এটা? পয়েন্টারটা স্লাইড চেঞ্জ করব। আমি তোমাদের সাথে আছি উম্মে ইশরাত জাহান, প্রভাষক মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের সাথে আজকে ক্লাস আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি, আমরা কয়েকটা ছবি একটু দেখব। একটা ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা খুব মনোযোগ সহকারে, কিন্তু ওর সামনে কিছু স্টোন আছে এবং বিভিন্ন কালার আছে সেগুলোতে। ও কিন্তু কালার ওয়াইজ স্টোনগুলো তুলে সেই যে বিভিন্ন কালারের যে বক্সগুলোর সামনে আছে সেই বক্সগুলোতে ও কিন্তু কালারগুলো রাখার চেষ্টা করছে। খুবই ছোট একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি স্টেজ বা প্ল্যাটফর্ম আমরা বলি যদি, তো সেখানে অনেকেই দাঁড়িয়ে আছে এবং একজন ব্যক্তি উঠতে পারছে না, আরেকজন কিন্তু তাকে কি করছে, টেনে তুলছে বা উপরে উঠতে সাহায্য করছে। এখানে আমরা দেখছি, যদিও এটা আমাদের কালচার থেকে কিছুটা ভিন্ন, কিন্তু তারপরেও এটা একটা কি আমরা দেখতে পাচ্ছি, একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়েছে, তখন তারা একজন আরেকজনকে সম্ভাষণ জানাচ্ছে অথবা একে অপরের প্রতি আন্তরিকতা প্রকাশ করছে। এরকম একটি ছবি এখানে আমরা দেখছি। এটাও খুব পরিচিত ছবি একটি আমাদের কাছে, একেবারেই দর্শকপূর্ণ একটি মাঠ, অনেক খুবই জনপ্রিয় হয়তো একটি খেলা এখানে চলছে আমরা ধারণা করছি। এবং একজনকে আমরা দেখছি কিন্তু খুব সে তার যে উত্তেজনা বা আনন্দ বা তার যে খুশিটা সেটা হয়তো প্রকাশ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো যদিও এটা এখনকার সময়ের জন্য একটু অন্যরকম, কারণ এখনকার সময় আসলে এরকম কানায় কানায় পূর্ণ গ্যালারি আমরা দেখতে পাচ্ছি না। তো একসময় ইনশাল্লাহ আবার এরকম অবস্থা ফিরে আসবে, আমরা আবার সেটা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট যে ছবি সেটাতে আমরা দেখছি, যদি আমরা এখানে ধরি যে দুইটি পক্ষ, এবং আসলে আমরা এখানে পক্ষ বললে ঠিক হবে না, মনে হচ্ছে যে এখানে দুটি প্রতিপক্ষ আছে এবং এরা কি করছে, একে অপরের সাথে কিন্তু তর্কে অবতীর্ণ হয়েছে বা কোনো একটা বিষয় নিয়ে তারা কি করছে, উভয় পক্ষই কিন্তু খুব বেশ উত্তেজনার সাথে কিন্তু আসলে তর্ক করছে বলে আমরা ধরে নিতে পারি, বা ছবি দেখে হচ্ছে এটা আমাদের মনে হচ্ছে। আর এটা তো আমাদের সবার জন্যই কমন একটা ছবি, যে আমরা অনেক সময় কি করি, খুব যখন আমাদের মধ্যে আমরা উত্তেজনা কাজ করে বা যখন কোনো বোকামি করি বা যখন রেগে যাই, অনেক সময় কি করতে হয়, মনে হয় যে নিজের মাথার চুল আমরা নিজেরাই কি করি, টেনে ছিঁড়ে ফেলি। এরকম কিন্তু আমাদের সবারই কখনো না কখনো মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ কিন্তু আসলে আমরা পড়াশোনার দিকে যাইনি, জাস্ট কতগুলো ছবি আমরা দেখছিলাম। তোমরা আরেকটু যদি ছবিগুলো খেয়াল করে দেখো, যে এই যে আমরা বিষয়গুলো যে দেখছি, একজন শেখার চেষ্টা করছে, আরেকজন একজনকে সহযোগিতা করছে, সাদর সম্ভাষণ জানাচ্ছে, তার আনন্দ তার খুশি এটা প্রকাশ করছে। আবার হচ্ছে আমরা যুক্তিতর্ক করি অনেক সময়, আবার এরকম অবস্থায় চলে আসি। তো এই সবগুলো বিষয় থেকেই কিন্তু আমরা আসলে ধারণা করতে পারি যে আর আসলে আমরা কি বুঝতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু প্রতিটাই কিন্তু মানুষের আচরণ, তাই না? এটা আমাদের আনন্দের আচরণ, একটা সম্ভাষণের আচরণ, এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের আচরণ। আর আমরা যেহেতু মনোবিজ্ঞান পড়ি, সেহেতু কিন্তু আমাদের আচরণটাই কিন্তু কি মুখ্য বিষয়। অর্থাৎ মনোবিজ্ঞানের সংজ্ঞাটাই যদি আমরা প্রথমে দেখি, সেটা কিন্তু আসলে মনোবিজ্ঞান আসলে কি বুঝি আমরা, মনোবিজ্ঞানটা হচ্ছে মানুষ এবং প্রাণীর আচরণের বিজ্ঞানসম্মত অনুধান। অর্থাৎ মূল বিষয়টা কিন্তু হচ্ছে আগে আচরণ। মনোবিজ্ঞান যখন যাত্রা শুরু করে তখন কিন্তু ঠিক আসলে আচরণটাই মূল বিষয় ছিল না, তখন মন ছিল। কিন্তু মূল বিষয়টা ছিল মন, অর্থাৎ মনকে কেন্দ্র করেই, যেহেতু আমাদের আচরণটা মন দ্বারাই পরিচালিত হয়, তখন মনকে কেন্দ্র করেই কিন্তু বিষয়টা বা মনোবিজ্ঞানের যে ইতিহাস সেটা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু ধীরে ধীরে আসলে সেটা পরিবর্তন হয়ে চলে এসেছে কিসে, আচরণের উপরে। কারণ মনকে কিন্তু আমরা দেখতে পারি না, মনের যে কার্যাবলী সেটা পরিমাপ করতে পারি আমরা তার আচরণের মাধ্যমে।
তো যখন আমাদের মন খারাপ থাকে তখন কিন্তু আমরা এক ধরনের আচরণ করি, মন যখন ভালো থাকে তখন কিন্তু এক ধরনের আচরণ করি। তো এই মনোবিজ্ঞানের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের আচরণের সাথে একেবারে সম্পৃক্তযুক্ত, এবং সেজন্যই মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে এখন আচরণ। এখন আচরণটা আমরা কিভাবে করে থাকি, তাই না? এই যে আমরা যুক্তিতর্ক করছি, তারপর আনন্দ করছি, আবার দুঃখিত হচ্ছি, এগুলো কিন্তু আমাদের আচরণের মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ক্লাসটা আজকে শুরু করব আমাদের চ্যাপ্টার 3, যেটা যে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, অথবা আমরা যদি বাংলায় বলি আচরণের জৈবিক ভিত্তি। একটি আচরণ করতে গেলে কিন্তু তার পেছনে অনেক বিষয় কাজ করে, তাই না? যে কোনো আচরণের পেছনেই অনেক বিষয় কাজ করে থাকে। সেটা আমাদের শারীরবৃত্তীয় বিষয় অনেক সময় হতে পারে, আমাদের আশেপাশে যে পরিবেশ সেটা থেকেও কিন্তু আমরা আচরণ অনেক সময় করে থাকি, বা আমাদের আচরণ প্রভাবিত হয়ে থাকে। তো এই আচরণটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং আমাদের যে হিউম্যান বডি, যেহেতু আমরা বলছি আচরণের জৈবিক ভিত্তি, শুধুমাত্র মানুষের আচরণই না, প্রাণীর আচরণও আসলে কিভাবে হচ্ছে, এবং আমাদের শরীরের কোন কোন বিষয়গুলো এই আচরণের সাথে কিভাবে প্রভাব ফেলছে, বা কিভাবে আচরণের সাথে আমাদের যে শারীরবৃত্তীয় যে বিষয়গুলো সেগুলো আসলে কিভাবে সম্পর্কিত, সেটা কিন্তু আমরা আচরণের জৈবিক ভিত্তি থেকে আসলে চলবে। স্টপ করা যাবে? সাউন্ডের সমস্যা হবে? আচ্ছা, তো আচরণের জৈবিক ভিত্তি বলতে আসলে আচরণটা আমাদের শারীরবৃত্তীয় যে বিভিন্ন বিষয় সেটা আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করছে, সেই বিষয়টা কিন্তু আমাদের এই আচরণের জৈবিক ভিত্তির সাথে সম্পর্কযুক্ত। তো আচরণ কিন্তু অনেক সময় আমরা বাহ্যিক যে পরিবেশ, তার যে বিভিন্ন উপাদান, সেটা যেমন আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে, আবার আমাদের শরীরের আভ্যন্তরীণ যে বিভিন্ন উপাদান আছে সেগুলোর পরিবর্তনের কারণে কিন্তু আমাদের আচরণটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম করে থাকি, অথবা সেটা আমাদের আচরণে কিন্তু প্রভাব ফেলে থাকে। তো আমরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের আচরণ কেন করে থাকি, সবই কিন্তু আসলে আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে চলার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচরণ করে থাকি। এবং আমাদের সমাজে কিন্তু প্রত্যেক সমাজেই, শুধু আমাদের সমাজে না, প্রত্যেক সমাজে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে সমাজ অনুমোদিত, আবার কিছু বিষয় কিন্তু সমাজ অনুমোদন করে না। তো আমরা যখন সেই সমাজ অনুমোদিত বিষয়গুলো আচরণ করে থাকি, বা সমাজ অনুমোদিত যে বিষয়গুলো সেগুলো যখন আমরা প্রকাশ করি, সেটাই আমাদের হচ্ছে সমাজ কিন্তু গ্রহণ করে, এবং সেই আচরণগুলোকে আমরা পজিটিভ বলে ধরে নিই। এবং যেগুলো আচরণ হচ্ছে সমাজ একসেপ্ট করে না, সেগুলো যখন আমরা করি তখন কিন্তু সেটা আমাদের সমাজ বহির্ভূত আচরণ হিসাবেই কিন্তু আমরা ধরে নিই। তো এই যে বিভিন্ন ধরনের যে বিষয়, সবই কিন্তু আচরণের সাথে সম্পর্কযুক্ত। তো এখানে আমরা আজকের চ্যাপ্টারে সেই আলোচনাটাই শুরু করব, অর্থাৎ আচরণের জৈবিক ভিত্তি শুরু করব। আর আজকের ক্লাসে আমরা স্নায়ুতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বা স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা ধারণা তৈরি করতে পারবো, বা স্নায়ুতন্ত্রের ধারণা আমরা নিতে পারবো আজকের ক্লাসে তো প্রথমে আমরা চলে আসছি আচরণ। এতক্ষণ আমি যে বিষয়গুলো বলছিলাম যে আচরণ কি, বা আচরণ প্রত্যেক সমাজে যেটা বলছিলাম যে কিছু আচরণ থাকে হচ্ছে সমাজ অনুমোদিত, বা সমাজে পজিটিভ, কিছু আচরণ থাকে নেগেটিভ, এই বিষয়গুলোই আসলে আচরণের মূল বিষয়। তো আমরা দেখছি যে মনোবিজ্ঞানের মূল বিষয় বা মূল আলোচ্য বিষয় হচ্ছে আচরণ, তাই না? আর হচ্ছে বাহ্যিক পরিবেশের সাথে সঙ্গতি বিধানে আচরণের ভূমিকা প্রধান, অর্থাৎ আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে অন্যের সাথে আচরণ করব, এবং আমাদের আচরণটা কোন পরিবেশে কি ধরনের আচরণ করব, অথবা কোন কোন অনুভূতির ক্ষেত্রে আমরা কোন ধরনের আচরণ করব, আবার কোন ধরনের উদ্দীপকের প্রতি আমরা কোন ধরনের প্রতিক্রিয়া করব, এই সবই কিন্তু আসলে আমাদের আচরণের ভিতরে পড়ে। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, আচরণ কিন্তু বাহ্যিক উদ্দীপকের কারণে যেমন হতে পারে, আবার কিন্তু জৈবিক এবং শারীরবৃত্তীয় কারণে সেটা হতে পারে। তো বাহ্যিক উদ্দীপকের কারণে যেমন আচরণ আমরা করে থাকি, একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে উদ্দীপক একটা আসছে, আমি খুব মনোযোগ দিয়ে কাজ করছি, তখন বাইরে থেকে একটা উদ্দীপক এসে আমার সেই কাজে বারবার বিরক্ত করছে বা বাধার সৃষ্টি করছে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি কি করব, একটা বিরক্ত হব, অথবা সেই উদ্দীপকটা কিন্তু আমার কাজকে বাধা দিচ্ছে বা বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণেও আমাদের স্বাভাবিক আচরণ অনেক সময় ব্যাহত হতে পারে। তখন আমরা ওই উদ্দীপকের প্রতি যখন প্রতিক্রিয়া করি, তখন সেটা কিন্তু বাহ্যিক উদ্দীপকের কারণে হতে পারে, আর হচ্ছে জৈবিক বা শারীরবৃত্তীয় কারণে। আচ্ছা, বাহ্যিক উদ্দীপকের কারণে এটা একটা অন্য একটা উদাহরণ যদি আমরা দেখি, যে যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সন্ধ্যার দিকে হয়তো অন্ধকার বা আচ্ছন্ন রাস্তা, বা কিছুটা আলো কম আছে, এরকম কোনো রাস্তা দিয়ে আমি যখন হেঁটে যাচ্ছি,
তো ওই রাস্তাতে যদি দেখি যে একটা দড়ি পড়ে আছে, অনেক সময় কিন্তু আমাদের সেটা আচমকা চলতে যেয়ে কিন্তু আমরা মনে করতে পারি যে এখানে একটা সাপ আছে, তখন কিন্তু আমরা কি করি, লাফ দিয়ে ওই জায়গা থেকে সরে আসতে পারি বা নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য চেষ্টা করি। তো এটা কিন্তু বাহ্যিক উদ্দীপকের কারণে হঠাৎ করে আমার স্বাভাবিক উদ্দীপক ছিল যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা আমার স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু যখনই আমি দেখলাম যে রাস্তায় একটা সাপ, তখনই কি করছি, আমি চমকে সরে যাচ্ছি বা নিরাপত্তার কারণে সরে যাচ্ছি। তো এটা কিন্তু বাহ্যিক উদ্দীপকের কারণে আচরণ। আবার জৈবিক কারণে কিন্তু বা শারীরবৃত্ত কারণে কিন্তু আমরা অনেক ধরনের আচরণ করে থাকি, যেমন ক্ষুধা, তৃষ্ণা। যখন ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা কি করি, খাবার খোঁজার চেষ্টা করি, বা খাবারটা যদি আমাকে তৈরি করে খেতে হবে নাকি কিনে নিয়ে এসে খেতে হবে, অথবা নাকি আমাকে বাইরে যেয়ে খেতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আচরণকে পরিচালিত করে। অর্থাৎ আমি কি খেতে চাচ্ছি, ক্ষুধা যেহেতু আমার লেগেছে, আমি কি খাবারটা খাবো, সেটা কোথায় খাবো, এটাও কিন্তু যে একটা আচরণ সৃষ্টি করছে। অর্থাৎ জৈবিক বা শারীরবৃত্তীয় কারণেও কিন্তু আমাদের আচরণ সৃষ্টি হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, এটা হচ্ছে মস্তিষ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আচরণ আমরা করে থাকি, কোথায় থেকে আমাদের আচরণটা আসলে নিয়ন্ত্রিত হয়ে থাকে, অথবা আমরা কি করে আচরণটা করি, তাই না? যেমন আমি হয়তো পড়তে বসেছি, তখন একটি মশা এসে কি করছে, আমাকে হাতে কামড় দিল, অথবা আমার পিঠে সেটা একটা কামড় দিল, কিন্তু সেটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অথবা আমার পায়ে কামড় দিল, যেটা আমি দেখতে পাচ্ছি না। তখন সেটা কি হচ্ছে, আমার যে মশা কামড় দিল, তাই না, এটা আমি কি করে বুঝলাম? তখন আমি কিন্তু আমার অনুভূতি দিয়ে বুঝতে পারছি যে আমাকে একটি মশা কামড় দিয়েছে, এবং তারপরে আমি কি করব, সেই আচরণটা, অনেক সময় আমরা মশা কামড় দিলে কি করি, মশাটা মারার চেষ্টা করি, অথবা অনেক সময় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা যেটাই করি না কেন, সেটা আসলে কিভাবে করছি, আমাদের এই যে আচরণ, বাহ্যিক উদ্দীপনা আমাদের মধ্যে আসছে, আমরা সেটা গ্রহণ করছি, এবং সেটা গ্রহণ করার পরে আমরা সেটার প্রতি যে প্রতিক্রিয়া করছি, এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আসলে কোথা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, অথবা এই যে আমাকে মশা একটা কামড় দিল, আমার যে সংবেদনটা, সেটা আমি কি করে বুঝতে পারছি। তা আমাদের যে আচরণের যে সম্পূর্ণ বিষয়গুলো, সবই কিন্তু আসলে আমাদের মস্তিষ্কের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাই না? মস্তিষ্কের সাহায্যে আমরা কিন্তু সংবেদন গ্রহণ করে সেটা সম্পর্কে বুঝতে পারি, এবং আমাদেরকে কি কাজ করতে হবে বা কি প্রতিক্রিয়া করতে হবে, সেটাও কিন্তু আমরা এই মস্তিষ্কের সাহায্যে করে থাকি। অর্থাৎ আমাদের সমস্ত যে কর্মকাণ্ড, স্বাভাবিক যে ব্যক্তি, তাদের যে সামগ্রিক কর্মকাণ্ড, সেটা কিন্তু মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের যে সুস্থ স্বাভাবিক ব্যক্তি যারা আছি আমরা, তাদের যে আচরণ, তাদের সেই মস্তিষ্কের গঠনটা কিন্তু এবং তাদের মস্তিষ্কের যে কার্যক্রম, সেটা স্বাভাবিক জন্যই কিন্তু আমরা স্বাভাবিক ব্যক্তির মতো আচরণ করতে পারছি। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি, যারা মানসিক প্রতিবন্ধী বা মেন্টাল রিটার্ডেড যারা আছে, তাদের আচরণ কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, তাদের আচরণটা স্বাভাবিক ব্যক্তির থেকে কিছুটা ভিন্ন। তো তাদের এই মস্তিষ্কের গঠন হতে পারে ভিন্ন, অথবা হতে পারে যে তাদের মস্তিষ্কের যে কার্যকলাপ, সেটা হয়তো কিছুটা ভিন্ন বা স্বাভাবিক নয়, এজন্যই কিন্তু তারা স্বাভাবিক আচরণ করতে পারে না। তো এক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের যে শরীরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে মস্তিষ্ক, এবং আমাদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই মস্তিষ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি যে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক, এবং আমাদের যে স্নায়ুতন্ত্র বা আমরা যে বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করছি, তারপর সেটার প্রতি প্রতিক্রিয়া করছি, এই বিষয়গুলো যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তো স্নায়ুতন্ত্রেরও কিন্তু একেবারে যে প্রধান যেটা অংশ, সেটা হচ্ছে মস্তিষ্ক। এবং জৈব মনোবিজ্ঞানী যারা আছেন, তাদের মতে কিন্তু আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য এই যে মস্তিষ্ক এবং এই স্নায়ুতন্ত্রের যে কার্যকলাপ, সেটা সম্পর্কে কিন্তু জানা খুব জরুরি। অর্থাৎ আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সম্পর্কে যখন আমরা বিস্তারিতভাবে জানতে পারবো, তখনই কিন্তু আমরা আমাদের আচরণ এবং আচরণের যে মানসিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তো এই জন্যই হচ্ছে মস্তিষ্কটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র মানব শরীরের জন্য না। মানব শরীর আসলে মানুষ সমাজে বসবাস করে, তার জন্য কিছু, আর যেহেতু মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্যান্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই যে তারা যে আচরণ করছে,
তারপর তাদের যে বসবাস যেখানে সেখানে তারা কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, এই সব কিছুই কিন্তু আসলে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র এই দুটি বিষয় দ্বারাই কিন্তু আসলে পরিচালিত হয়ে থাকে। তো আচরণের জৈবিক ভিত্তি যখন আমরা পড়ব তখন কিন্তু আচরণটা আমরা যে দেখলাম সেটার কিন্তু আবার বৈচিত্র্যও আছে, তাই না? আমরা একই ব্যক্তি কিন্তু বিভিন্ন উদ্দীপকের প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আচরণ করে থাকি। আবার ভিন্ন ভিন্ন যে ব্যক্তি সেই ব্যক্তিরাও কিন্তু একই রকম উদ্দীপকের প্রতি কিন্তু একই রকম আচরণই করবে না। যেমন হয়তো আমার কাছে যে বিষয়টা অনেক আনন্দের অথবা যে বিষয়টা অনেক স্বস্তির হতে পারে, আরেকজনের জন্য সেই বিষয়টা কিন্তু আসলে ঠিক ততখানি আনন্দের অথবা ততখানি স্বস্তির নাও হতে পারে। এটা কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে এবং এটার কারণে কিন্তু আচরণের যে বৈচিত্র্য সেটা কিন্তু দেখা যায়। আবার দেখা যাচ্ছে আমি একই উদ্দীপকের প্রতি ভিন্ন ভিন্ন সময় কিন্তু ভিন্ন ভিন্ন রকম আচরণ বা প্রতিক্রিয়া দেখাতে পারি। অর্থাৎ একটা উদ্দীপক আমার সামনে আসলো, হয়তো সেটা আমার জন্য খুব ভয়ের মনে হচ্ছে অথবা সেটা আমার জন্য একটু অস্বস্তি মনে হচ্ছে, সেটা হয়তো পরিবেশের কারণে হতে পারে। আবার সেই একই ধরনের উদ্দীপকই যদি অন্য একটা পরিস্থিতিতে আমার সামনে আসে তখন কিন্তু আমি সেটাতে আসলে অতখানি ভয় নাও পেতে পারি অথবা ততখানি আমার স্বস্তিদায়ক বা অস্বস্তিদায়ক নাও মনে হতে পারে। তো আমরা একটা উদাহরণ যদি দেখি যে অনেক সময় আমরা স্বপ্ন দেখে কিন্তু ভয় পাই এবং ভয়ের স্বপ্নগুলো যখন আমরা রাতে যদি ঘুম ভেঙে যায় ভয়ের স্বপ্ন দেখে তখন কিন্তু বেশি ভয় অনুভূত হয়। আবার ঠিক একই স্বপ্নের কথা যখন আমরা দিনের আলোতে বা সকালে যখন মনে করি তখন কিন্তু অনেক সময় নিজের কাছেই হাস্যকর লাগে যে এটা দেখে আমি ভয় পেয়েছি, বা দিনের আলোতে কিন্তু ওটা সেই স্বপ্নটা আসলে ততখানি ভয়ঙ্কর বা ততখানি ভীতির নাও মনে হতে পারে। তো একই ব্যক্তি একই উদ্দীপকের প্রতি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ যেমন করতে পারে, আবার ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এটা ভিন্ন যে তারা একই উদ্দীপকের প্রতি একই রকম আচরণ নাও করতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন আচরণ প্রদর্শন করবে, এটাই স্বাভাবিক। তো এই যে আচরণের যে বৈচিত্র্য, তো সেই বৈচিত্র্যগুলো কেন হচ্ছে, এই আচরণের পার্থক্যগুলো কেন হয় ব্যক্তিতে ব্যক্তিতে? আচরণের পার্থক্যের কারণটা হচ্ছে কিন্তু আমাদের যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রটা কিন্তু আসলে প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু স্নায়ুতন্ত্র ঠিক আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু তার কাঠামোটা কিন্তু বা তার যে গঠনটা আলাদা। আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপও কিন্তু আলাদা, একইভাবে মস্তিষ্কের গঠন একই রকমই হলেও কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু সেটা ভিন্ন ভিন্ন, এবং এই যে স্নায়ুতন্ত্র সেটাও কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য আসলে ভিন্ন। আর অন্তঃক্ষরা যে গ্রন্থি, আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, তাই না? এবং এই গ্রন্থিগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়, এবং এই বিষয়গুলো কিন্তু কি করে আমাদের আচরণকে প্রভাবিত করে থাকে। আমরা অনেক সময় দেখি যে গ্রন্থির যে বিভিন্ন ধরনের যে গ্রন্থি আছে সেগুলো থেকে যে হরমোন এবং এনজাইম ক্ষরণ হয়, সেগুলোর ক্ষরণের যদি কম বেশি হয় অথবা গ্রন্থিসমূহ যদি কোনো কারণে ডিফেক্টেড থাকে তখন কিন্তু একটা ব্যালেন্স অবস্থা আর থাকে না। তখন যে গ্রন্থি থেকে যে ধরনের হরমোন নিঃসৃত হয় এবং তার যে কার্যাবলী সেটার যদি কম বেশি হয় তাহলে কিন্তু আচরণেও পার্থক্য অনেক সময় দেখা দেয়। অর্থাৎ এই যে আমাদের যে বিভিন্ন ধরনের গ্রন্থি, সেই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এবং এনজাইম এবং আমাদের যে স্নায়ুতন্ত্র সেটার কার্যাবলীর পার্থক্যের কারণে কিন্তু আচরণের যে বৈচিত্র্য সেটা পরিলক্ষিত হয়ে থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ প্রভাব এবং পরোক্ষ প্রভাব। এই যে আমরা যে বিষয়গুলো বললাম যে আমাদের স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলোর কিন্তু প্রত্যক্ষ প্রভাবের কারণেও আমাদের আচরণের যে বৈচিত্র্য সেটা হতে পারে, আবার পরোক্ষ প্রভাবের কারণেও কিন্তু আচরণের যে বৈচিত্র্য সেটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে যেটা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে, যেটা আমরা আগে দেখছিলাম যে আগের স্লাইডে যদি আমরা যাই যে হ্যাঁ, স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থি এই বিষয়গুলো যেমন আমাদের আচরণকে প্রভাবিত করে, সেটা ছাড়াও যদি আমরা আরো কিছু বিষয় দেখি, যেমন আমাদের বংশগতি উপাদান, আমাদের দৈহিক গঠন, আমাদের ইন্দ্রিয় সমূহ, আর স্নায়ুতন্ত্র এবং গ্রন্থিতন্ত্র, এই বিষয়গুলো কিন্তু আমাদের যে আচরণের যে পার্থক্য বা আচরণের যে বৈচিত্র্য সেটার জন্য দায়ী। বংশগতি বলতে আসলে আমরা কি বুঝি? বংশগতি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যেটা বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পরিচালিত হয় বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেটা প্রকাশ পায়, সেটাকেই আমরা বংশগতি বলছি। অনেক সময় দেখা যায় যে অনেক বিষয়ে আমরা দেখি যে বা অনেক সময় আমরা বলে থাকি যে এই বাচ্চাটা ওর দাদার মতো হয়েছে, বা এই বাচ্চাটা ওর নানার মতো হয়েছে, বা বাচ্চাটা তার বাবার মতো হয়েছে।
বা মার মতো হয়েছে, এই বৈশিষ্ট্যটা তার বাবার মতো, বা এই বৈশিষ্ট্য তার মার মতো, এরকম যে আমরা বলি, বা এই বৈশিষ্ট্য তার দাদা দাদির মতো, বা এই বৈশিষ্ট্য নানা নানির মতো। তো এই বিষয়গুলো আসলে কিভাবে আসে, তাই না? অনেক সময় আমরা দেখি যে ওর বাবা যেরকম মিশুক, বাচ্চাটা সেরকম খুব হাসি খুশি হয়েছে, অথবা বাবা যেরকম রাগী, বাচ্চাটাও ঠিক কিন্তু সেরকম রাগী হয়েছে, বা বাচ্চাটা ঠিক ওর দাদার মতো আচরণ করছে। তো এই বিষয়গুলো কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসছে। দাদা একজন ভিন্ন মানুষ, বাবা একজন ভিন্ন মানুষ, এবং তার ছোট যে বাচ্চাটা সেটাও কিন্তু ভিন্ন একজন ব্যক্তি, কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিন্তু কি দেখা যাচ্ছে, সিমিলারিটি দেখা যাচ্ছে। বা দাদা যে রকমের আচরণ করছে, বাবা যে সেই রকম আচরণ করছে। আবার অনেক সময় দেখা যায় বাবা সেই রকমের আচরণ নাও করতে পারে, আবার হচ্ছে বাচ্চাটি সেরকম আচরণ করছে। তো বংশগতীয় যে উপাদান, সেটাও কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু এভাবে পরিচালিত হচ্ছে, এবং সেজন্য কিন্তু আচরণগুলোও কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এভাবেই আসলে পরিচালিত হচ্ছে। এরপর আমরা দেখি দৈহিক গঠন। দৈহিক গঠন কিন্তু আচরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা আচরণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। স্বাভাবিক দৈহিক গঠন সম্পন্ন যারা ব্যক্তি, তারা কিন্তু কি করছে, স্বাভাবিক আচরণ করছে, এবং এটাকে কিন্তু আমরা স্বাভাবিক বলেই ধরে নিচ্ছি। কিন্তু অনেকেই দেখা যায় যে এই দৈহিক গঠনটা স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন হতে পারে। যেমন কেউ কেউ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা, আবার কেউ কেউ হতে পারে যে স্বাভাবিকের চেয়ে একটু বেটে। তো তখন কিন্তু তাদের মধ্যে একটা হেজিটেশন চলে আসে, তাই না? যখন স্বাভাবিক উচ্চতার অনেক ব্যক্তি আছে, হঠাৎ করে একজন তার চেয়ে অনেক বেশি লম্বা, তখন কিন্তু সেটা তার মধ্যে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেটে, তখন কিন্তু সে তার যে অনুভূতি বা তার যে আচরণ, সেটা কিন্তু সে কিন্তু কি করে, অন্যের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, বা একটু সরে থাকার চেষ্টা করে। তখন কিন্তু সেটা স্বাভাবিক আচরণ হচ্ছে না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আচরণে পার্থক্য এনে দিচ্ছে। আবার কেউ কেউ দেখা যায় যে অনেক বেশি স্থূল স্বাস্থ্যের অধিকারী, তো তখন কিন্তু সেটা স্বাভাবিকের চেয়ে আলাদা, এবং সে কিন্তু কি করছে, একদম স্বাভাবিকের মতো আচরণ করছে না, বা আমরাও তাকে আসলে সেই দৃষ্টিতে দেখছি না। তো দৈহিক গঠনটাও কিন্তু আচরণে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এরপর আমরা দেখছি ইন্দ্রিয়। আমরা জানি যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, নাক, কান, জিহ্বা এবং আমাদের ত্বক। তো এই যে আমাদের 5টি ইন্দ্রিয়, আসলে আমরা বাহ্যিক পরিবেশের সাথে কিন্তু এই 5টি ইন্দ্রিয় যন্ত্রের সাহায্যে, বা 5টি ইন্দ্রিয় যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা বাহ্যিক পরিবেশের প্রতি যে আচরণ, আমাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা কিন্তু আমরা 5টা ইন্দ্রিয় ছাড়া কিন্তু আমরা আচরণগুলো করতে পারি না। অর্থাৎ আমাদের সমগ্র আচরণটাকে যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু আসলে আমাদের এই 5টি যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে কিন্তু আসলে এই কাজগুলো, বা আমাদের যে আচরণ, সেটা কিন্তু পরিচালিত হয়ে থাকে। আমরা চোখ দিয়ে দেখি, আমরা কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা স্বাদ অনুভব করি, নাক দিয়ে ঘ্রাণ অনুভব করি, এবং আমাদের ত্বক দিয়ে কিন্তু আমরা স্পর্শ, আমাদের ঠান্ডা গরম যে বিভিন্ন ধরনের অনুভূতি, সেটাও কিন্তু আমরা আমাদের এই ত্বকের মাধ্যমে অনুভব করে থাকি। তো আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে ইন্দ্রিয় সমূহ কিন্তু আমাদের আচরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এরপরে আছে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটাই আমরা পড়বো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের সাহায্যে আমরা কিভাবে কাজ করি, আমাদের স্নায়ুতন্ত্রের কোন কোন অংশ, এবং সেগুলো আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করছে, বা স্নায়ুতন্ত্রের সাহায্যে আমরা কি ধরনের আচরণ করছি, সেটাও কিন্তু আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করছে, সেটা আমরা এখান থেকে জানবো। আর হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের গ্রন্থি, কোন কোন গ্রন্থি আছে, সেই গ্রন্থি থেকে কি কি ধরনের হরমোন এবং এনজাইম নিঃসৃত হচ্ছে, এবং সেগুলো আমাদের আচরণে কিভাবে প্রভাব ফেলছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আচরণকে ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের কিছু শারীরবৃত্তীয় বিষয় জানার দরকার আছে। অর্থাৎ যেহেতু আমরা আমাদের আচরণগুলো কি করে থাকি, আচরণ এবং মানসিক প্রক্রিয়া, তো মানসিক প্রক্রিয়া আমাদের মস্তিষ্কের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, কিন্তু আচরণটা আসলে আমাদের কিসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে? আচরণটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অর্গানের মাধ্যমে বা অঙ্গের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনুভূতি প্রকাশ করছি, বা চোখ দিয়ে আমরা দেখছি, কান দিয়ে শুনছি, এই সবই কিন্তু আসলে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় বিষয়ের মধ্যেই পড়ে। তো শারীরবৃত্তীয় বিষয় জানতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোষ, তারপরে আছে আমাদের কলা। কোষকে যদি আমরা বলি হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এরপরে আছে হচ্ছে আমাদের কলা, এরপর আমাদের অঙ্গ এবং তন্ত্র। তো এই বিষয়গুলো আমরা একটু দেখি। কোষের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কোষ আমরা সবাই চিনি। কোষ হচ্ছে জীবদেহের
গঠন এবং কাজের একক হচ্ছে কোষ, এবং এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি আমাদের বিজ্ঞান বইতে, যে কোষ উদ্ভিদ কোষ হতে পারে, প্রাণী কোষ হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা যে আমরা জীবদেহ বলি বা প্রাণীদেহ বলি, যাই বলি, সবার কিন্তু গঠন এবং কাজের এককটা হচ্ছে কোষ। এবং কোষগুলো কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র সেল, এদেরকে কিন্তু চোখে দেখা যায় না। অনেকগুলো কোষ একত্রিত হয়ে কিন্তু একসঙ্গে কাজ করে, এবং আমাদের জীবদেহকে ভাগ করলে সবচেয়ে যে ছোট অংশ পাওয়া যায় সেটা কোষ, এবং এর মধ্যে কিন্তু আমাদের সারা শরীরে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কোষের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যেই কিন্তু সেই বিষয়গুলো আছে। যেমন কোষের মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি থাকে, লাইসোজোম থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, এই বিষয়গুলো থাকে। এবং প্রত্যেকটা কোষের গঠনই কিন্তু এই একই রকম, অর্থাৎ এই বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয় সাইটোপ্লাজম থাকে, এগুলো সমন্বয় কিন্তু আমাদের কোষ তৈরি হয়। এবং প্রাণী কোষ, উদ্ভিদ কোষ সবকিছু কিন্তু জীবদেহের যে গঠন এবং কাজ সেটা কিন্তু একক হিসাবে আমরা দেখে থাকি। এরপর আমরা দেখতে পাচ্ছি কলা বা টিস্যু। আগে যেটা আমরা দেখলাম সেটা কিন্তু একটি কোষ, তাই না? আগে যেটা আমরা ছবিটা দেখলাম এটা হচ্ছে একটি কোষ। তো এই একটি কোষের মাধ্যমে, যারা এককোষী প্রাণী তাদের কাজ কিন্তু একটি কোষের মাধ্যমে সম্পন্ন হবে। কিন্তু যারা হচ্ছে একাধিক কোষ নিয়ে, যে হিউম্যান বডি বলি বা উদ্ভিদ, যে উদ্ভিদের গঠনের কথা আমরা যদি বলি, একটি কোষ দ্বারা কিন্তু আসলে কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হয়, একই জাতীয় যে কোষগুলো তারা কিন্তু একত্রিত হয়ে কি করে, একই জাতীয় কতগুলো কোষ একত্রিত হয়ে কিন্তু তৈরি করে হচ্ছে কলা বা টিস্যু। যেমন আমাদের হার্টের সেলগুলো একরকম এবং এদের কাজও কিন্তু ভিন্ন, আমাদের চোখের সেলগুলো একই রকম হয়ে একটা কাজ পরিচালিত করছে, এটা অন্য অংশের চেয়ে ভিন্ন। যেমন হচ্ছে আমাদের ত্বকের যে কোষগুলো তার চেয়ে কিন্তু আমাদের চোখের যে কোষগুলো তারা কিন্তু ভিন্ন রকমের। আবার আমাদের চোখের সাথে আমাদের হৃৎপিণ্ডের যে কোষগুলো তার কিন্তু কোষগুলো ভিন্ন রকম এবং তাদের কাজও ভিন্ন রকম। তো আমরা যদি বলি যে কলার ক্ষেত্রে যদি বলি যে একই জাতীয় অনেকগুলো কোষ মিলে কিন্তু তৈরি হচ্ছে আসলে কলা বা টিস্যু। এরপর আমরা দেখছি যে আমাদের অঙ্গ বা অর্গান যদি আমরা বলি, প্রথমে আমরা দেখলাম কোষ, এবং একই জাতীয় অনেকগুলো কোষ মিলে তৈরি হলো হচ্ছে একটা কলা বা টিস্যু। এবং কতগুলি কলা বা কতগুলি টিস্যু আবার একত্রিত হয়ে কিন্তু তৈরি করছে নির্দিষ্ট একটা অঙ্গ। যেমন আমাদের ফুসফুসের যে টিস্যু বা ফুসফুসের যে কলা সেগুলো কিন্তু একরকম, আবার আমাদের পেশি যেগুলো সেই পেশির কলাগুলো কিন্তু ভিন্ন রকম। তো একই জাতীয় কোষগুলো কিন্তু একত্রিত হয়ে তৈরি করছে হচ্ছে কলা, এবং এক জাতীয় কলা বা টিস্যুগুলো কিন্তু একত্রিত হয়ে তারা তৈরি করছে একটা অঙ্গ। যেখানে আমরা দেখতে পাচ্ছি কঙ্কাল তন্ত্র, এটাও কিন্তু কঙ্কালও কিন্তু আমাদের শরীরের একটা অঙ্গ। এরপর আমরা ফুসফুস দেখতে পাচ্ছি, পাকস্থলী দেখতে পাচ্ছি, এরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অঙ্গ, এবং এই অঙ্গগুলো কিন্তু এক জাতীয় কোষ দ্বারাই নির্মিত। এরপর আমরা দেখতে পাচ্ছি অঙ্গতন্ত্র, অর্থাৎ আমরা টিস্যু দেখলাম, আমরা কোষ দেখলাম, কোষ থেকে আসলাম আমাদের কলা, কলা থেকে অঙ্গ, এবং অঙ্গর পরে আমরা চলে এসেছি অঙ্গতন্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র, অর্থাৎ হচ্ছে কঙ্কাল বা অস্থিতন্ত্র, পেশিতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, এবং আজকে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। এরপরে আছে হচ্ছে আমাদের গ্রন্থিতন্ত্র, এরপরে প্রজনন তন্ত্র, এবং ইন্দ্রিয় বা ইন্দ্রিয়তন্ত্র। 5টি ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের যে বাহ্যিক পরিবেশের প্রতি আমরা ক্রিয়া প্রতিক্রিয়া করছি সেটাও কিন্তু আমাদের অঙ্গতন্ত্রের মধ্যেই পড়ছে। তো আসলে তন্ত্রটা আসলে কি জিনিস, তাই না? একটি কোষ, এক জাতীয় কোষগুলো একত্রিত হয়ে একটা অর্গান তৈরি করছে, এবং এগুলোর কাজগুলো কিন্তু ভিন্ন। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজ সুসম্পন্ন করার জন্য কতগুলি শারীরিক অঙ্গ মিলে যখন একটা তন্ত্র গঠন হয় তখন সেটাকেই বলছি হচ্ছে আমরা অঙ্গতন্ত্র। এবং আমাদের যে স্নায়ুতন্ত্র সেটাও কিন্তু এই তন্ত্রের একটা এরকম একটা তন্ত্র। অর্থাৎ একই জাতীয় কোষগুলো, যদি আমরা পাকস্থলীর কথাই ধরি, পাকস্থলীতে আমাদের খাবার কি হচ্ছে, পৌঁছাচ্ছে এবং খাবার কিন্তু হজম হচ্ছে, আমাদের সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে এবং সেটা আমাদের সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু একেবারে যদি আমরা শুধু পাকস্থলীকেই এর জন্য ধরে থাকি যে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু না। কারণ পাকস্থলী পর্যন্ত খাবার পৌঁছানোর জন্য কিন্তু আসলে আমার সেই মুখগহ্বর থেকে খাবারটা যে পৌঁছানো শুরু হলো সেটা আমার গলা দিয়ে যে পাকস্থলী পর্যন্ত পৌঁছানো, এই প্রত্যেকটা যে বিষয় সেগুলো কিন্তু একত্রিত হয়ে কিন্তু আমার পরিপাকতন্ত্র গঠিত হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু কাজগুলো হচ্ছে। অর্থাৎ আমার যে শক্তি তৈরি সেটা কিন্তু এই অঙ্গগুলোর সমন্বয় হচ্ছে, অর্থাৎ এই তন্ত্রের সমন্বয় হচ্ছে।
পাকস্থলী বা পৌষ্টিকতন্ত্র যদি আমরা বলি, যে আমাদের মুখগহ্বর থেকে শুরু হয়ে পেট পর্যন্ত পৌঁছানোর পরে কিন্তু আসলে একটা সুসম্পন্ন একটি নির্দিষ্ট কাজ তারা সুসম্পন্ন করতে পারছে। তো এটাই হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। সেখানে আমরা চলে এসেছি। আজকে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। নীল কালারের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো কালার বা হলুদ কালারের কিছু নির্দেশনা আছে, বা আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নিত যে হলুদ কালার চিহ্নিত যে অংশগুলো সেটা কিন্তু আসলে স্নায়ুতন্ত্র। অর্থাৎ মানব শরীরের ভিতরে আমাদের যে স্নায়ুতন্ত্র সেটা ছবির মাধ্যমে এভাবেই দেখানো হয়েছে। তো স্নায়ুতন্ত্রটা আসলে কি, আমাদের মস্তিষ্ক এবং আমাদের সারা শরীরে যেখানে হঠাৎ একটা আগুনের তাপ লাগলে কিন্তু আমরা যদি আমার হাতে আগুনের স্পর্শ লাগে আমরা কিন্তু সাথে সাথে সেটা সরিয়ে নিচ্ছি। তারপর আমরা পড়ে গেলে ব্যথা পাচ্ছি, সেটা আমাদের কাছে কিন্তু অনুভূত হচ্ছে। আবার অনেক জোরে শব্দ হলে কিন্তু সেটা আমরা কি করছি, কানে হাত চাপা দিয়ে সেটা থামানোর চেষ্টা করছি বা সেটা থেকে আত্মরক্ষা করার চেষ্টা করছি। এই যে বিষয়গুলো, বিভিন্ন ধরনের আচরণ আমরা করে থাকি। তো তার পেছনে কিন্তু স্নায়ুতন্ত্র যে ভূমিকা সেটা আমরা দেখব। অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে প্রাণী কি করছে, তার বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন করছে এবং অঙ্গ সংস্থানিক যে বিভিন্ন ধরনের কার্যকলাপ, আমরা হাত পা নড়াচড়া করছি, আমরা হাঁটাচলা করছি, আমরা খাওয়া দাওয়া করছি, আমরা ঘুমাচ্ছি, আমরা রেস্ট নিচ্ছি, এই সবই কিন্তু যে আমাদের যে বিভিন্ন ধরনের অঙ্গ তাদের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করার একটা চেষ্টা, এবং এই যে বিভিন্ন ধরনের যে অঙ্গ সংস্থানিক যে কার্যকলাপ সেটাকে হচ্ছে সুনিয়ন্ত্রিত করে সুসংবদ্ধভাবে জীবনযাপনে আমাদের সক্ষম করছে কিন্তু এই স্নায়ুতন্ত্র। অর্থাৎ স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করছি, সেটাকে আমরা বোঝার চেষ্টা করছি এবং তারপরে আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া করছি। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এখানে একটু আলাদা করে দেখানো হয়েছে। প্রথম ছবিতে আমাদের স্নায়ুতন্ত্র, আগের ছবিগুলো আমরা যা দেখলাম, আর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমরা সেটা বলবো না, আমরা বলছি যে মস্তিষ্ক এবং মেরুরজ্জু, স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলছি, সেই দুটি অংশ, এই দুটি অংশ হচ্ছে। এবং পরের ছবিটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা শরীরে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কিভাবে ছড়িয়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটি ছবি থেকে আমরা একটু ধারণা করতে পারি যে ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আমরা বলি যে আমাদের ত্বকে যখন একটি মশা পড়ছে বা একটি মাছি পড়ছে, আমরা যখন বুঝতে পারছি সেটা কিন্তু এই যে রিসেপ্টর যেগুলো আছে, আমরা দ্বিতীয় ছবিটা দেখছি যে আমাদের সারা শরীরে যে স্নায়ুতন্ত্র ছড়িয়ে আছে সেটার দ্বারাই কিন্তু সেই অনুভূতিগুলো আমরা গ্রহণ করছি, এবং এই যে স্পাইনাল কর্ড বা আমাদের মেরুরজ্জু সেটার মাধ্যমে সেই অনুভূতিগুলো চলে যাচ্ছে আমাদের মস্তিষ্কে, এবং মস্তিষ্কে যাওয়ার পরে সেটা যখন অ্যানালাইসিস হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাকে আসলে মশা কামড়াচ্ছে নাকি সাপ কামড়াচ্ছে। তো তখন সেটা আবার আমার মস্তিষ্কে বোঝার পরে কিন্তু সেটা আবার কি করছে, মস্তিষ্ক একটা ডিসিশন নিচ্ছে যে আমাকে কোন ধরনের প্রতিক্রিয়া করতে হবে। তো সেই প্রতিক্রিয়াটা কিন্তু মস্তিষ্কে তৈরি হচ্ছে এবং তারপরে কিন্তু আবার সেই স্পাইনাল কর্ড দিয়ে এসেই আবার যে অঙ্গের সাহায্যে আমাকে প্রতিক্রিয়া করতে হবে সেই অঙ্গে চলে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের এই যে স্নায়বিক প্রক্রিয়া সেটা চলে। তো স্নায়ুতন্ত্রের সংজ্ঞা যদি আমরা দেখি যে আসলে প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে এবং উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, সেটাকে বলছে হচ্ছে স্নায়ুতন্ত্র। আমি আবার পড়ছি, প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে, উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে বলছে হচ্ছে স্নায়ুতন্ত্র। তো সংক্ষেপে আমরা যদি একটু ভিন্নভাবেও বলতে চাই যে প্রাণীদেহের যে তন্ত্র বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে এবং উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে যে উপযুক্ত প্রতিক্রিয়া করছে সেটাকে কিন্তু আমরা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলছি। তো স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করছি, আমরা আভ্যন্তরীণ বিভিন্ন ভারসাম্য রক্ষা করে চলছি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমন্বয় সাধন সেটা আমরা করছি। এগুলো যেমন করছি তেমনি বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন করতেও কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র যে যোগাযোগ যে রক্ষা করা সেটা কিন্তু স্নায়ুতন্ত্রই করছে, বা ভারসাম্য বজায় রাখা সেটা কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের এই যে চেতনা,
অর্থাৎ বিভিন্ন বিষয়ে আমরা যে আমাদের যে চেতন অবস্থা সেটা, এবং তারপর আমাদের অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা অর্জন, তারপর আমাদের প্রত্যক্ষণ, অর্থাৎ কোনো ঘটনাকে আমরা কিভাবে প্রত্যক্ষণ করব, কিভাবে সেটা আমরা তার প্রতি প্রতিক্রিয়া করব, সেই বিষয়গুলো যেমন আলোচনায় নিয়ে আসে। তারপরে হচ্ছে আমাদের চিন্তন, আমরা কিভাবে চিন্তন করব বা কোন উদ্দীপকের প্রতি কোন ধরনের প্রতিক্রিয়া করব। তারপর হচ্ছে আমাদের শিক্ষণ, আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন পরিস্থিতি থেকে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষা লাভ করছি। তো আমাদের যে শিক্ষণ, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকছে, এবং এজন্যই স্নায়ুতন্ত্রকে শরীরের কিন্তু পরিবহন সংস্থা বলা হয়ে থাকে। অর্থাৎ শরীরের যে বিভিন্ন অঙ্গের মধ্যে যে আসলে সমন্বয় সাধন করা, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আচরণ করা, আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করা, এই সবই কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমেই সংগঠিত হচ্ছে, এবং এজন্য শরীরের কিন্তু পরিবহন সংস্থা নামে আখ্যায়িত করা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে। এখন আগে যেটা আমরা পড়ছিলাম যে কোষ, জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ, এবং অনেকগুলো কোষ একত্রিত হয়ে তৈরি হচ্ছে কলা, এই বিষয়গুলো আমরা পড়ে আসলাম। তো এই যে আমাদের স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্র কিন্তু একটা নির্দিষ্ট কোষ দিয়ে তৈরি। সেই কোষকে আমরা বলছি হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এবং বিভিন্ন ধরনের কোষের মধ্যে, আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের কোষ আছে, তার মধ্যে কিন্তু আমাদের যে নিউরন বা স্নায়ু কোষ, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্নায়ু কোষটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মৌলিক একক। স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের যে তথ্য, সেটা কিন্তু সঞ্চালিত হয়ে থাকে, এবং এই যে বিভিন্ন ধরনের তথ্য সঞ্চালন করা, এটাই হচ্ছে নিউরনের বিশেষত্ব বা স্নায়ু কোষের বিশেষত্ব। আর আমাদের যে প্রত্যেকটি যে স্নায়ুকোষ, অনেক স্নায়ুকোষের সমন্বয়ে কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র গঠিত। তো প্রত্যেকটি যে স্নায়ুকোষ আলাদা আলাদা, প্রত্যেকেরই কিন্তু আসলে স্নায়ু প্রবাহ বা নিউরোট্রান্সমিটার যেটা, সেটা উৎপন্ন করার এবং গ্রহণ করার বা পরিবহন করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ স্নায়ুতন্ত্রের প্রত্যেকটা কোষই কিন্তু উদ্দীপনা গ্রহণ করতে পারে এবং সেটাকে পরিবাহিত করে পার্শ্ববর্তী কোষে পৌঁছে দিতে পারে। এবং এই জন্যই কিন্তু আমাদের ত্বকে স্পর্শ করলেও কিন্তু আমরা বুঝতে পারি, আমরা স্বাদ বুঝতে পারি, আমরা ঘ্রাণ বুঝতে পারি, কারণ এদের কি আছে, প্রত্যেকেরই কিন্তু যে উদ্দীপনা বা সংবেদন, সেটা গ্রহণ করার যেমন ক্ষমতা আছে, এবং সেটা পরিবহন করারও কিন্তু ক্ষমতা আছে। আসলে আমরা বইয়ের ছবিতে যদি দেখি যে আমাদের নিউরন বা স্নায়ু কোষ, যেটা এখানে আসলে ছবি দেখে তেমন ঠিক আমরা স্নায়ু কোষ সম্পর্কে ধারণা করতে পারছি না, কিন্তু মূল ছবিটা আসলে এরকমই হবে। আমরা বইয়ের ছবিতে যেরকম দেখি যে স্নায়ু কোষটা আসলে ঠিক এরকম, এবং এর একটি গোল অংশ আছে এবং একটি লম্বা অংশ আছে। গোল অংশটাকে আমরা বলছি সেল বডি, আর হচ্ছে লম্বা অংশটাকে আমরা অ্যাক্সন বলছি। স্নায়ু কোষ বা নিউরন সম্পর্কে আমরা যেটা বলছি সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মৌলিক একক হলো নিউরন, আর স্নায়ুতন্ত্রের মাধ্যমে তথ্য সঞ্চালিত করাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এখন আমরা নিউরনের একটু সংজ্ঞা যদি দুই একটা দেখি, বিভিন্ন বিজ্ঞানীরা, শারীরবিদ যারা আছেন বা চিকিৎসক যারা আছেন, তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু এক একজন কিন্তু এক একভাবে নিউরনকে সংজ্ঞায়িত করেছেন। আমরা যদি ক্রাইডার এবং সলোমনস এদের যদি সংজ্ঞা একটা দেখি, সেটা হচ্ছে স্নায়ুকোষ হলো সেই সকল কোষ যা স্নায়ুতন্ত্রের মৌলিক একক এবং স্নায়ুতন্ত্রের সর্বত্র তথ্য পরিবহনের জন্য দায়ী। অর্থাৎ স্নায়ুতন্ত্রের সর্বত্রই হচ্ছে তথ্য সরবরাহের কাজে কিন্তু আমাদের নিউরন বা স্নায়ুকোষ সেটি কিন্তু কাজ করে থাকে। আর হচ্ছে স্নায়ুকোষ মস্তিষ্ককে তার অনন্য বৈশিষ্ট্য প্রদান করে, অর্থাৎ মস্তিষ্ক কিন্তু স্নায়ুতন্ত্রের অর্থাৎ স্নায়ুকোষের সহযোগিতা নিয়েই তার কার্যক্রম পরিচালিত করে। যেমন পরিবেশকে অনুভব করার ক্ষেত্রে, চিন্তা করার, শিক্ষার, এবং যে দৈহিক যে বিভিন্ন ধরনের যে আমাদের নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের মাংসপেশির নিয়ন্ত্রণ বা আমাদের আচরণের নিয়ন্ত্রণ, এই সবগুলো কাজে কিন্তু আসলে আমাদের স্নায়ুকোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু ক্রাইডার, নিউরন হলো এমন এক ধরনের কোষ যা স্নায়ুতন্ত্রের মূল একক, স্নায়ুতন্ত্রের তথ্য পরিবহনের কাজে নিয়োজিত থাকে, সেটাই হচ্ছে নিউরন। আমরা ওয়াইনে হোয়াইটেন একটা সংজ্ঞা এখানে দেখতে পাচ্ছি যে নিউরন হলো স্নায়ুতন্ত্রের এমন এক ধরনের স্বতন্ত্র কোষ যা তথ্য সংগ্রহ করে, সমন্বয় করে এবং সরবরাহ করে। তো এই সংজ্ঞাগুলো থেকে কিন্তু আমরা
নিউরন সম্পর্কে একটু ধারণা পেলাম। আমাদের বইতে কিন্তু আরো অনেক ধরনের সংজ্ঞা দেওয়া আছে, যেমন স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের তথ্যের বাহক। এরপরে আরো আমরা দেখতে পাচ্ছি যে নিউরন সমূহ হলো স্নায়ুতন্ত্রের স্বতন্ত্র কোষ যা তথ্য সংগ্রহ করে, সমন্বয় সাধন করে এবং সরবরাহ করে। এই সংজ্ঞাগুলো আমরা দেখলাম। তো আসলে একটি মস্তিষ্কে কত ধরনের বা কতটি স্নায়ুকোষ আছে সে সম্পর্কে আসলে এটা তো গুণে দেখা সম্ভব না। তো সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো পরিমাপ যদি নাও থাকে, তারপরে আমরা বিভিন্ন গবেষণা থেকে জানতে পারি যে মস্তিষ্কে প্রায় 100 থেকে 200 বিলিয়ন স্নায়ুকোষ থাকে এবং প্রায় এক একটি নিউরন বা স্নায়ুকোষ কিন্তু এর আশেপাশের বা এর পার্শ্ববর্তী 1000টি স্নায়ুকোষের সঙ্গে সমন্বয় সাধন করতে পারে বা যোগাযোগ রক্ষা করে চলতে পারে। এই যে পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিউরনের বিভিন্ন অংশ এখানে, অর্থাৎ একটি স্নায়ুকোষে কি কি অংশ থাকে সেটা কিন্তু আমরা ছবির সাহায্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এখানে স্নায়ুকোষের যে গঠন, আসলে প্রত্যেকটা স্নায়ুকোষের গঠন এবং আকৃতি কিন্তু একই রকম নয়। তবে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা একটা সাধারণ স্নায়ুকোষ, বা সাধারণত স্নায়ুকোষগুলো এরকমই হয়ে থাকে এবং প্রত্যেকের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু আসলে সমান নয়। কোনো কোনো স্নায়ুকোষ খুবই ছোট এবং এদেরকে কিন্তু আসলে খালি চোখে দেখা যাচ্ছে না। এখানে দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ছবি, কিন্তু আসলে এদেরকে কিন্তু খালি চোখে দেখা সম্ভব না। এবং এদের কিছু কিছু স্নায়ুকোষগুলির দৈর্ঘ্য এবং ঘনত্ব এতই ছোট যেটা দেখার জন্য শক্তিশালী আণুবীক্ষণিক বা অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আবার কতগুলো স্নায়ুকোষ কিন্তু 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু ঘনত্ব পর্যাপ্ত নয় বলে আসলে কিন্তু এদেরকে খালি চোখে দেখা যায় না। তো আমরা যখন একটি স্নায়ুতন্ত্রের কথা বলি তখন আমরা আসলে এরকম একটা ছবি আসলে চিন্তা ভাবনা করে থাকি। এবং সাধারণ স্নায়ুকোষের 3টি অংশ থাকে, একটি হচ্ছে দেহকোষ বা সেল বডি, আরেকটা হচ্ছে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস, এবং আরেকটা হচ্ছে কোষ আবরণ বা আমাদের সেল মেমব্রেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটু দেখে যাই। তো এই যে বিভিন্ন ধরনের অংশ, এখানে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সেল বডির মধ্যে যে দুইটা অংশ আছে, একটা সেল বডির ভিতরে আছে আমাদের নিউক্লিয়াস, এবং সেল বডির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শাখা বা আমরা তন্তুর মতো বলি বা সুতার মতো যদি বলি সেটাকে আমরা বলি হচ্ছে ডেনড্রাইট। এবং এই ডেনড্রাইটের মাধ্যমে কিন্তু আমরা নির্দিষ্ট কোষে তৈরি যে উদ্দীপনা সেটা আমরা অন্য আশেপাশের কোষ থেকে আমরা গ্রহণ করি, এবং আমাদের অ্যাক্সনের যে শেষ প্রান্ত আমরা একটা লম্বা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সন। এবং অ্যাক্সনটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেটার নাম হচ্ছে মায়োলিন সিট। আর হচ্ছে মায়োলিন সিটটা পুরো আমাদের অ্যাক্সনটাকে আবরণ করে থাকে, কিন্তু এখানে আবার কিছু কিছু জায়গায় মায়োলিন সিটটা সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ মনে হচ্ছে যে ওই জায়গাটা ফাঁকা। সেই ফাঁকা অংশটাকে আমরা বলছি নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের ছিদ্র। আর হচ্ছে এক্সনের শেষ প্রান্তে, অর্থাৎ লেজের মতো যে অংশটা সেটার শেষ প্রান্তে আবার কিছু আমরা শাখা প্রশাখা দেখতে পাচ্ছি, যেমন সিনাপস দেখতে পাচ্ছি, এক্সন টার্মিনাল দেখতে পাচ্ছি। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আসলে অন্য সেল থেকে তথ্য গ্রহণ করা অথবা অন্য সেলে তথ্য পৌঁছে দেওয়া, অর্থাৎ এই সেলের মধ্যে তথ্য অর্থাৎ আমাদের স্নায়ু কোষের যে একটি থেকে আরেকটিতে যে তথ্যের যে আদান প্রদান সেগুলো কিন্তু এর মাধ্যমেই হয়ে থাকে। আমরা পরে আরো বিস্তারিত পড়ব। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিটার দিকে যদি আমরা দেখি যে তথ্য কিভাবে পরিবাহিত হচ্ছে এক এক্সন থেকে আরেক, অর্থাৎ একটি স্নায়ুকোষ থেকে আরেকটি স্নায়ুকোষে কিভাবে তথ্য পরিবাহিত হচ্ছে, লাইটের মতো জ্বলছে মনে হচ্ছে একটা। পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটি আরেকটির সাথে কিভাবে উদ্দীপনা শেয়ার করছে। ভিডিওতে দেখা গেলে আরো ভালো দেখা যেত, আমরা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করছি, অর্থাৎ উদ্দীপনা কিভাবে পরিবহন হচ্ছে এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউরনের যে বিষয়গুলো আমরা এতক্ষণ বললাম সেটা এখানে দেওয়া আছে, যে স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের মৌলিক একক। স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের তথ্যের বাহক। শুধুমাত্র মস্তিষ্কে প্রায় 100 থেকে 200 বিলিয়ন স্নায়ুকোষ থাকে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে শুধু মস্তিষ্কে 1000 থেকে 2000 কোটি স্নায়ুকোষ থাকে। আর একটি স্নায়ুকোষ তার পার্শ্ববর্তী 1000টি নিউরনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে, এটা আমরা আগে বলেছি। তো আপনাদের সুবিধার জন্য এটা এখানে দেওয়া, যে এদের আকার সাধারণত 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ। আমরা বারবারই কিন্তু এটা বলছিলাম যে আসলে এদের ঘনত্ব কম থাকার কারণে কিন্তু এদের দেখা যায় না। আবার কিছু কিছু কোষ এতই ছোট যে ছোটর কারণে এদের দেখা যায় না, অর্থাৎ খালি চোখে এদেরকে দেখা যায় না। আর এদের দৈর্ঘ্য অনেক কম, আর কোনোটা আবার অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ এক একটি স্নায়ুকোষের দৈর্ঘ্য এক এক রকম। আর সাধারণত এদের আকার 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ, তবে কোনোটা
3 ফুট বা 1 মিটার পর্যন্ত লম্বা নিউরনও তৈরি হতে পারে। আর এদের গতি অর্থাৎ এরা যেহেতু কি করছে, তথ্যের আদান প্রদান করছে এবং এটা কিন্তু খুবই দ্রুত করতে হয়। অর্থাৎ আমরা উদ্দীপকের প্রতি যে প্রতিক্রিয়া বা আমাদের সংবেদন গ্রহণ বা প্রতিক্রিয়া বা প্রত্যক্ষণ আমরা যেটাই বলি না কেন, এগুলো কিন্তু সবই আমাদের স্নায়ু কোষের মাধ্যমে ঘটে থাকে এবং এদের গতি কিন্তু ঘন্টায় প্রায় 200 মাইল বা 320 কিলোমিটার এই বেগে কিন্তু আসলে তারা তাদের যে তথ্যের আদান প্রদান বা নিউরোট্রান্সমিটার সেটা কিন্তু করে থাকে। তো স্নায়ুকোষের গঠনে আমরা চলে গিয়েছিলাম যে সাধারণ স্নায়ুকোষ যে ছবিটা আমরা আগে দেখছিলাম। এখানে স্নায়ুকোষের যদি আমরা সাধারণ স্নায়ুকোষের ক্ষেত্রে ধরি 3টি অংশ আছে। একটা হচ্ছে কোষ দেহ বা সেল বডি, কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস এবং কোষ আবরণ বা সেল মেমব্রেন। আর এর সাথে আমাদের আছে হচ্ছে স্নায়ু শাখা বা স্নায়ুকেশ যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে ডেনড্রাইটস। এই আমাদের সেল বডি বা আমাদের যে সেল বডির আশেপাশে যে শাখা প্রশাখা দেখছি সেটাকে আমরা বলছি ডেনড্রাইটস এবং লম্বা যে একটা অংশ সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্সন বা আমাদের স্নায়ু শাখা। স্নায়ু কেশ হচ্ছে আমরা ছবিতে যদি খেয়াল করি যে আমাদের নীল যে গোলাকার যে অংশটা সেটার আশপাশ থেকে কিন্তু অনেক শাখা প্রশাখা বের হয়ে আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্নায়ু কেশ এবং যে লম্বা একটা অংশ টেইলের মতো সেটাকে আমরা বলছি কিন্তু স্নায়ু শাখা। তো কোষ দেহতে আসলে কি কি থাকে, আমরা একটা কোষে কি কি আছে সেটা আমরা কিন্তু আগেও আলোচনা করেছি যে কোষের ভিতরে আমার সাইটোপ্লাজম থাকবে, আমার নিউক্লিয়াস থাকবে, আমার ক্রোমোফিল থাকতে পারে, গলজি বডি থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, লাইসোজোম থাকবে। সাধারণত আমাদের যে স্নায়ু কোষ তার কোষ দেহের মধ্যে এই বিষয়গুলোই থাকে, অর্থাৎ সাইটোপ্লাজম, ক্রোমোফিল, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এই বিষয়গুলো থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোষ কেন্দ্র। কেন্দ্র বলতে আসলে কোষ কেন্দ্রে সাধারণত কি থাকে, নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিওলাই। এই নিউক্লিয়াস নামক ছোট ছোট যে গোলাকার বস্তু বা পিণ্ড সেগুলোর সাহায্যে কিন্তু আসলে নিউক্লিয়াস গঠিত হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোষ আবরণ। আসলে প্রত্যেকটা সেলেরই কিন্তু একটা মেমব্রেন থাকবে এবং যেহেতু কোষ অনেক সফট, খুব নরম একটা জিনিস এবং এটাকে একটা আবরণ দিয়েই ঢাকা থাকে এবং এই আবরণটা কিন্তু আমাদের যে সেল তার তুলনায় কিছুটা শক্ত। আসলে সেল বলতে খুব সেল মেমব্রেন বা কোষ যে আবরণী বা কোষ প্রাচীর যেটাকে আমরা বলছি, মনে হচ্ছে যে নাম শুনলে মনে হয় যে অনেক শক্ত, তুলনামূলক কিন্তু আমাদের যে কোষের যে নরম বিষয়গুলো বা সফট যে বিষয় তার চেয়ে কিছুটা শক্ত, কিন্তু আসলে এটাই একটা আবরণ হিসেবে কাজ করে। অর্থাৎ ভিতরে যে নরম পদার্থগুলো সেটাকে কিন্তু এই কোষ আবরণটাই হচ্ছে সংরক্ষণ করে থাকে বা বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে। এরপর আমরা ডেনড্রাইটস। এখন এই ছবিতে আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্নায়ু কেশ বা ডেনড্রাইটস। স্নায়ু কেশের সঙ্গে স্নায়ুর যে স্নায়ু কোষ সেটার যে কোষ দেহ তার সাথে কতগুলো সূক্ষ্ম সরু, এটাকে আমরা চুলের মতো যদি বলি বা আঁশের মতো যদি বলি, এরকম কিছু বিষয় থাকে। এগুলোর কিন্তু কোনো আবরণ নেই, অর্থাৎ এই ডেনড্রাইটস গুলোর কিন্তু কোনো আবরণ নেই। আর এই স্নায়ু কেশগুলো হচ্ছে স্নায়ু কোষের গ্রহণকারী প্রান্ত বা প্রবেশদ্বার, অর্থাৎ রিসেপ্টর হিসেবে এরা কাজ করে এবং এর মাধ্যমে আমরা কি করছি, আমাদের যে সংবেদনগুলো সেটা কিন্তু আমরা গ্রহণ করছি। এবং প্রতিটি স্নায়ু কোষে এক বা একাধিক স্নায়ুকেশ বা ডেনড্রাইটস থাকতে পারে এবং স্নায়ুকেশগুলো উদ্দীপনা গ্রহণ করে এবং এরা কিন্তু সেই উদ্দীপনাগুলো তার কোষে, অর্থাৎ এরা গ্রহণ করছে এবং সেটা কোষে প্রেরণ করছে। এরপরে চলে যাব আমরা স্নায়ু শাখা বা এক্সন। দেখেন আমরা ছবিতে দেখতে পাচ্ছি লম্বা একটা অংশ, এটাই কিন্তু হচ্ছে এক্সন। এক্সনটা হচ্ছে স্নায়ু কোষের সঙ্গে যে সংলগ্ন যেটা লম্বা যে স্নায়ু শাখা সেটাকে আমরা এক্সন বলছি। স্নায়ু শাখা সাধারণত পেশি বা গ্রন্থি বা অন্য কোনো বার্তা গ্রহণকারী স্নায়ু কোষের সঙ্গে সেটা সংযুক্ত থাকে এবং প্রতিটি স্নায়ু কোষ কিন্তু প্রত্যেকটা স্নায়ু কোষে একটি করে এক্সন থাকবে। অর্থাৎ স্নায়ু শাখার কাজ হচ্ছে সংবাদ পরিবহন করা। এর গতি হচ্ছে ঘন্টায় আমরা কত দেখলাম, 2 থেকে 200 মাইল এবং এই গতি নির্ভর করে স্নায়ু শাখা আসলে কতটা মোটা হবে, অর্থাৎ আমার এক্সনটা আসলে কতখানি মোটা সেটার উপর কিন্তু নির্ভর করছে যে আমার তথ্যটা কত দ্রুত পরিবাহিত হচ্ছে। অর্থাৎ এই এক্সনটা যত বেশি মোটা হবে এবং তথ্যের পরিবহনের যে গতি সেটাও কিন্তু তত বেশি হবে। হচ্ছে স্নায়ু শাখা একটা সাদা অপরিবাহী বহির আবরণ দ্বারা আবৃত থাকে এবং সেটাকে আমরা বলছি, আমরা পরের ছবিতে যদি দেখি, হ্যাঁ এটাকে আমরা বলছি যে মায়োলিন সিথ, অর্থাৎ এই আবরণীটাকে বলছি আমরা মায়োলিন সিথ। আর এই মায়োলিন সিথটা হচ্ছে এক ধরনের গ্লিয়াল কোষ যে সেল দিয়ে তৈরি, সেটাকে আমরা বলছি গ্লিয়াল সেল বা গ্লিয়াল কোষ, সেটা দিয়ে তৈরি। আর মায়োলিন সিথের যে মসৃণ যে পিঠটা সেটা আবার কিন্তু মাঝে মাঝে সংকুচিত হয়ে গেছে এবং সেই সংকুচিত জায়গাটা মনে হয় যে ওইখানে আসলে মায়োলিন সিথের আবরণটা নেই,
সেটাকে আমরা বলছি হচ্ছে নোডস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের গ্রন্থি। আর মায়োলিন সিথ যুক্ত স্নায়ু শাখা, যে অ্যাক্সনগুলোতে মায়োলিন সিথ আসলে আছে সেটা যে অ্যাক্সনগুলোতে মায়োলিন সিথ নেই তার চেয়ে কিন্তু অনেক বেশি দ্রুত তথ্য সরবরাহ করতে পারে। তো এদেরও আবার কিন্তু গঠনের ভিন্নতা আছে। গঠন অনুসারে স্নায়ুকোষ, গঠন অনুসারে স্নায়ুকোষ আমরা 3 ধরনের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একমেরু বিশিষ্ট, আরেকটা দ্বিমেরু বিশিষ্ট এবং আরেকটা হচ্ছে বহুমেরু বিশিষ্ট। তো একটু ছবিগুলো দেখে আমরা কিন্তু ক্লিয়ার হতে পারি। এই যে বাইপোলার, ইউনিপোলার আর হচ্ছে মাল্টিপোলার আমরা দেখতে পাচ্ছি। এর পরের ছবিটাতে আমরা আরো ভালো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিপোলার, তারপর হচ্ছে বাইপোলার, মাল্টিপোলার, বা দেখতে সামনে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপোলার, বাইপোলার, ইউনিপোলার। তো এক মেরু বিশিষ্ট বা ইউনিপোলার যে স্নায়ু কোষ সেটাতে কিন্তু আসলে কোনো ডেনড্রাইট নাই, অর্থাৎ কোনো স্নায়ুকেশ এখানে থাকবে না। আমরা দেখতে পাচ্ছি তার সেল বডিটা কিন্তু খালি এবং এখানে কিন্তু কোনো ধরনের ডেনড্রাইটস নাই, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র একটি স্নায়ু শাখা থাকে, অর্থাৎ শুধুমাত্র একটি অ্যাক্সন থাকবে এবং সেই অ্যাক্সনটা কিন্তু কিছু দূর অগ্রসর হয়ে 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমরা ছবিতে পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সেল বডি থেকে অ্যাক্সনটা বের হয়ে কিছু দূর অংশে যে কিন্তু 2টি ভাগে ভাগ হয়ে গেছে এবং এখানে কিন্তু একটির কিছু অংশে আবার অর্থাৎ এটি একদিকে চলে গেছে অ্যাক্সন হিসাবে এবং অন্যদিকে যে কিন্তু তার সামনে আবার কিছুটা ডেনড্রাইটস আছে। এটাকে আমরা বলছি হচ্ছে একমেরু বিশিষ্ট স্নায়ুকোষ। এরপর আমরা দেখছি দ্বিমেরু বিশিষ্ট স্নায়ুকোষ। দ্বিতীয় ছবিটাতে বা মাঝখানের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা সেল বডি আছে বা একটা স্নায়ু কোষ আছে এবং এখানে কিন্তু স্নায়ু কোষ থেকে কিন্তু আমার সেল বডি থেকে এক সাইডে গিয়ে আমার ডেনড্রাইটস তৈরি হয়েছে যেগুলো আমার তথ্য সংগ্রহ করবে বা তথ্য রিসিভ করবে এবং আরেকটা কিন্তু এক্সন, সেই এক্সনটার মাধ্যমে কিন্তু আমাদের যে সংগৃহীত তথ্য সেটা কিন্তু পরিবাহিত হয়ে পরবর্তী আমার যে স্নায়ু কোষ আছে অর্থাৎ পরবর্তী আমার যে এক্সন আছে বা পরবর্তী আমার যে ডেনড্রাইটস আছে সেখানে কিন্তু তথ্যটা পরিবহন করবে। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি মূল যে ছবিটা আমরা এর আগে যে ছবিটা দেখলাম সেটার সাথে আমাদের এই ছবিটার মিল আছে, অর্থাৎ মাল্টিপোলার বা বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষ। এই ধরনের স্নায়ুকোষে কিন্তু একটি স্নায়ু শাখা থাকবে, অর্থাৎ এক্সন আমার একটি থাকবে এবং অনেকগুলো কিন্তু ডেনড্রাইটস থাকবে। এই হচ্ছে আমাদের গঠন অনুযায়ী বিভিন্ন ধরনের স্নায়ুকোষ আমরা দেখলাম। এখানেও আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্নায়ুকোষ। এরপর আমরা চলে যাচ্ছি কার্যাবলীর ভিত্তিতে, অর্থাৎ কাজের ভিত্তিতেও কিন্তু আমরা আমাদের স্নায়ুকোষকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে সংবেদী বা অন্তর্মুখী স্নায়ু, গতিবাহী বা বহির্মুখী স্নায়ু এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সংযোজক স্নায়ু। তো সংবেদী স্নায়ু বা অন্তর্মুখী স্নায়ুকোষ যেটাকে আমরা বলছি যে হচ্ছে সেন্সরি নিউরন। এই সেন্সরি নিউরন কিন্তু এর কাজটা কি, এর কাজ হচ্ছে যেহেতু আমরা এখানে কার্যাবলীর ভিত্তিতেই ভাগ করছি তো সেজন্য সংবেদী বা অন্তর্মুখী যে স্নায়ু, অন্তর্মুখী বলতে আমরা কি বুঝি আসলে ভেতরে থাকে, অর্থাৎ বাইরে থেকে আমরা এখানে কি করবে শরীরের যে বিভিন্ন অংশ বা বিভিন্ন ইন্দ্রিয় সেখান থেকে কিন্তু উদ্দীপনাগুলো গ্রহণ করবে এবং উদ্দীপনা গ্রহণ করার পরে সেটা পরিবহন করে কোথায় নিয়ে যাবে, মস্তিষ্কে সেটা পৌঁছে দিবে। এটাই হচ্ছে আমাদের অন্তর্মুখী বা সংবেদী অথবা সেন্সরি নিউরনের কাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি গতিবাহী বা বহির্মুখী স্নায়ু। গতিবাহী স্নায়ুকোষের কাজ হলো মস্তিষ্ক উৎপন্ন স্নায়ু প্রবাহ, অর্থাৎ আমার অন্তর্মুখী স্নায়ু যেটা পরিবহন করে মস্তিষ্কে নিয়ে গেল, মস্তিষ্কে যে যাওয়ার পরে সেই অনুযায়ী মস্তিষ্ক একটা প্রত্যক্ষণ সম্পন্ন করলো এবং একটা তথ্য তৈরি করলো যে এই অনুযায়ী আমাকে প্রতিক্রিয়া করতে হবে। এখন সেই প্রতিক্রিয়াটা কিভাবে করবে, অর্থাৎ এই গতিবাহীর কাজ হচ্ছে আবার এই যে মস্তিষ্কে তৈরি যে উদ্দীপনা সেটা আবার শরীরের যথাস্থানে পৌঁছে দেওয়া। অর্থাৎ যখন আমাদের হাতে একটা মশা কামড় দিল, আমার এই হাতে একটা মশা কামড় দিল, আমার এখান থেকে সেটা মস্তিষ্কে পৌঁছে গেল, আমার সংবেদী স্নায়ু সেটা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে গেল এবং মস্তিষ্কে যাবার পরে আমি বুঝতে পারলাম যে এখানে আমার হাতে একটি মশা বসেছে, আমি সেটাকে মারবো। যেহেতু আমার এই হাতটাতে মশা কামড় দিয়েছে অবশ্যই আমি এই হাতটি দিয়ে আর এখানে আক্রমণ করতে পারবো না বা প্রতিক্রিয়া করতে পারবো না। সেক্ষেত্রে মস্তিষ্ক আমাকে কি করলো যে তার বিপরীত যে অঙ্গ অর্থাৎ যে অঙ্গের সাহায্যে আমি অপর একটি আমার যে হাত সেই হাত দিয়ে কিন্তু আমরা মশাটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো বা মারার চেষ্টা করব। তো এই যে আরেকটি অংশে অর্থাৎ মস্তিষ্কের যে উদ্দীপনা সেটা আবার প্রয়োজনীয় অঙ্গে পৌঁছে দেওয়া, অর্থাৎ যার সাহায্যে প্রতিক্রিয়াটি করা সম্ভব হবে সেখানে পৌঁছে দেওয়াই হচ্ছে গতিবাহী স্নায়ু বা বহির্মুখী স্নায়ুর কাজ।
একে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গতিবাহী স্নায়ু, আরেকটি হচ্ছে ক্ষরণশীল স্নায়ু, কার্যবর্ধক স্নায়ু এবং অবদমনকারী স্নায়ু। তো গতিবাহী স্নায়ু হচ্ছে এই ধরনের স্নায়ুকোষ পেশির সাথে সংযুক্ত থেকে পেশির সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করে থাকে। ক্ষরণশীল স্নায়ুকোষ গ্রন্থির সাথে সংযুক্ত থেকে গ্রন্থিকে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সহায়তা করে থাকে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তেজনা বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা আবার উত্তেজনা প্রশমন এই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে থাকে। আর কার্যবর্ধক স্নায়ু, এই সকল স্নায়ুকোষ অভ্যন্তরীণ যন্ত্রমণ্ডলীর সাথে সংযুক্ত থেকে আমাদের যে বিভিন্ন ধরনের ইন্দ্রিয়ের যে কাজ, সেই ইন্দ্রিয়ের কাজগুলোকে কিন্তু ত্বরান্বিত করে থাকে। আর অবদমনকারী স্নায়ুকোষ হচ্ছে এই ধরনের স্নায়ুকোষ মাংসপেশির বা গ্রন্থির কাজকে অবদমন করে। অনেক সময় আমরা নিয়ন্ত্রণ করি আমাদের আচরণকে, আমার অঙ্গ সঞ্চালনকে যখন আমরা নিয়ন্ত্রণ করি তখন সেটা হচ্ছে এই অবদমনকারী স্নায়ুর কাজ। আর এরপর আমরা দেখতে পাচ্ছি সংযোজক স্নায়ু। এই স্নায়ু কোষগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে অবস্থান করে এবং অন্তর্মুখী স্নায়ুকোষের সাথে বহির্মুখী যে স্নায়ুকোষ তার মধ্যে একটা সমন্বয় স্থাপন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেক কিছু আলোচনা করেছি, একেবারে আচরণ থেকে শুরু করে আমরা কিন্তু অনেক বিষয় আলোচনা করেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নিউরনের কার্যাবলী, অর্থাৎ নিউরনের কি কি কাজ। তো এই নিউরনের কার্যাবলী দিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসটি আমরা শেষ করব। যে নিউরনের কি কি কার্যাবলী, আমরা নিউরন পড়লাম, তার বিভিন্ন ধরনের কাজের ভিত্তিতে ভাগ করলাম, তার হচ্ছে গঠনের ভিত্তিতে ভাগ করলাম। এবার নিউরনের কাজগুলো আমরা দেখব। ইন্দ্রিয় সহযোগে উদ্দীপক থেকে প্রাপ্ত যে উদ্দীপনা সেটা কিন্তু নিউরন গ্রহণ করে। দেহের রাসায়নিক ও বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতে সহায়তা করে। দেহের যে স্নায়বিক উদ্দীপনা সেটা সৃষ্টি করে নিউরন। দেহের অভ্যন্তরে স্নায়বিক উদ্দীপনা পরিবহন করাটাও নিউরনের কাজ, এবং দেহের অভ্যন্তরে আন্তঃসম্পর্ক বা এই যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সংযোগ সাধন করা সেটাও কিন্তু নিউরনের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, তোমরা ক্লাসটি দেখে তোমরা বাসায় তোমাদের বই আছে, সেই বইয়ের সাথে তোমরা ক্লাসগুলো মিলিয়ে নিবে এবং তোমরা সেই বইয়ের যে বিষয়গুলো সেগুলো আমার বলাতে হয়তো অনেক কিছু কম আছে, কিন্তু বইতে আরো অনেক বেশি ডিটেল দেওয়া আছে। তোমরা সেই বিষয়গুলো বইয়েতে আরো ভালো করে দেখবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের একটা নোট তৈরি করতে পারো বা ক্লাস নোট তৈরি করতে পারো। তো আজকে অনেকক্ষণ তোমাদের সাথে কথা হলো। আজকে এ পর্যন্তই আমরা আমাদের ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।